প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টর চ্যাপ্টারের ধারাবাহিক আলোচনা চলছিল। ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে প্রথম পর্বে আমরা ভেক্টরের শুরু থেকে একদম ভেক্টরের যত বেসিক টার্মস আছে প্রত্যেকটা টার্মস নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করেছিলাম। যারা ওই পর্বটা দেখো নাই অবশ্যই আগে ওই পর্বটা দেখে নাও, অর্থাৎ লেকচার 1। আজকে সিকোয়েন্সিয়ালি আমরা লেকচার 2তে আসছি। লেকচার 2তে আমরা শুরু করব যে কথাটা দিয়ে, সেটা হচ্ছে ভেক্টর রাশির লব্ধি নির্ণয়। ভেক্টর রাশির লব্ধি নির্ণয় বা লব্ধি, এই কথাটা ইংলিশে এটাকে বলে হচ্ছে রেজাল্ট্যান্ট। এইটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। দেখো, হোয়াট ইজ লব্ধি? লব্ধি বলতে নর্মালি অনেকেই বোঝে যে লব্ধি মানে হয়তো বা সমষ্টি বা যোগফল, অনেকে ভাবে হয়তো বা যোগফল, কিন্তু না, বিষয়টা আসলে সেরকম না। যখন আমরা স্কেলার রাশির সমষ্টি করি আমরা কিন্তু সিম্পলি যোগ করি, আর কিন্তু কিছু করি না। কিন্তু যখন তুমি ভেক্টর রাশির সমষ্টি বের করছো তখন কিন্তু তোমার ভেক্টরের কিছু স্পেসিফিক নিয়ম আছে, যে নিয়মগুলো ফলো করলে ভেক্টর রাশির লব্ধি বা সমষ্টি এই ব্যাপারগুলো পাওয়া যায়। তো এখানে আসলে লব্ধি বা লব্ধি ভেক্টর বলতে মূলত বোঝানো হচ্ছে যে যখন কিনা অনেকগুলো ভেক্টর একই সাথে ক্রিয়া করে, অনেকগুলো ভেক্টর যখন একত্রিত হয়, তারা যখন মিলিত হয়, মিলিত ফলাফল হিসেবে যে নতুন একটা ভেক্টর আমরা পাই, এটাকে বলে হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে তুমি নোট করে নিতে পারো, কতগুলো ভেক্টরের মিলিত ফলাফল যে নতুন ভেক্টর পাওয়া যায় বা কতগুলো ভেক্টর ক্রিয়া করে যে নতুন ভেক্টর তৈরি করে, তাকে বলে হচ্ছে লব্ধি ভেক্টর। তো এই লব্ধি যখন আমরা তৈরি করব, এখানে বেশ কিছু প্রসেস আছে। যেমন তুমি একদম প্রথম প্রসেস যেটা বলতে পারো সেটা হচ্ছে বীজগাণিতিক নিয়ম। বীজগাণিতিক নিয়ম, আরেকটা হচ্ছে জ্যামিতিক নিয়ম। আমরা ভেক্টর রাশির লব্ধি বের করতে চাচ্ছি। তোমাকে খুবই ক্লিয়ার থাকতে হবে যে তুমি কি করতে চাইছো। আমাদের স্টুডেন্টরা ক্লাসরুমে আসে, ক্লাসরুম থেকে চলে যায়, অনেকের কথা বলছি, সবাই না। ক্লাসরুমে আসে, ক্লাসরুম থেকে চলে যায়, বাট তারা কি কারণে এখানে এসেছে, তারা কি পড়তে চাচ্ছে, ইনফ্যাক্ট অনেকে এটাও জানে না যে কোন অধ্যায় চলছে। সো এই ব্যাপারগুলো দেখে আসলে হাস্যকর লাগে। সো অ্যাজ ইউ আর স্টুডেন্ট, তোমাকে আগে জানতে হবে যে তুমি কি করতে চাচ্ছ, তোমার এখান থেকে তুমি কি আউটপুট পেতে পারো, কোন সূত্র আসতে পারে বা এটার অ্যাপ্লিকেশন কি, তোমাকে আদ্যপান্ত জানতে হবে। তোমার কাজটা কিন্তু শুধু আসা যাওয়া না, তোমার কাজটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট তুমি কি পড়তে যাচ্ছ, কি থিওরি তুমি পড়ছো, এটা থেকে কি আউটকাম আসতে পারে, কি অ্যাপ্লিকেশন আছে, এই প্রপারলি তোমাকে কিন্তু এগুলো জানতে হবে। যেমন তুমি আজকে শিখতে যাচ্ছ লব্ধি, তাহলে লব্ধি কি আগে জেনে নিলাম। এবার এই লব্ধিটা কয়টা পদ্ধতিতে বের করা সম্ভব? দুটো পদ্ধতিতে, বীজগাণিতিক এবং জ্যামিতিক। জ্যামিতিকের মধ্যে আবার ডিভিশন আছে 5টা, টোটাল 5টা ডিভিশন এটার মধ্যে আছে। যেমন সাধারণ বিধি, মানে একটা থিওরির কথা এখানে বলা হচ্ছে, সাধারণ বিধি। তারপরে এখানটায় রয়েছে ত্রিভুজ বিধি, তারপর এখানটায় রয়েছে বহুভুজ বিধি, এগুলো প্রত্যেকটা এক একটা থিওরি। তারপরে রয়েছে সামান্তরিক বিধি, সামান্তরিক, যেহেতু এটার নাম জ্যামিতিক এই জন্য সব জ্যামিতিক বিভিন্ন ফর্মস নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, সামান্তরিক বিধি। লাস্টে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে ভেক্টর বিশ্লেষণ। ভেক্টর বিশ্লেষণ বা বিভাজন, এর প্রত্যেকটা নিয়েই কিন্তু আমি তোমাদের সাথে ডিটেইল ডিসকাশন করব। তো সাধারণ বিধি, ত্রিভুজ বিধি, বহুভুজ বিধি, সামান্তরিক বিধি এবং হচ্ছে ভেক্টর বিশ্লেষণ, অবশ্যই তুমি নোট করবা, যেহেতু আমরা ফুললি A to Z ডিটেইলস, বেসিক টু অ্যাডভান্স সবকিছু আমরা ডিসকাশন করব। তো ডেফিনেটলি তোমার খাতায় একটা প্রপার নোট থাকা উচিত। সো বীজগাণিতিক এবং জ্যামিতিক, জ্যামিতিকের মধ্যে 5টা পদ্ধতি। তো এই যে প্রথম যে 3টা, এখান থেকে আসলে লব্ধির এক্সাক্ট মান পাওয়া কিন্তু যায় না, এক্সাক্ট মান পাওয়া যায় না, একটা ধারণা পাওয়া যায় যে লব্ধিটা কোন ডিরেকশনে যেতে পারে। আর বাকি যে 2টা, এখান থেকে ডিরেকশনও যেমন তুমি পেতে পারো, এক্সাক্ট একটা ভ্যালুও কিন্তু তুমি প্রডিউস করতে পারো যে লব্ধির মানটা আসলে কত বা কোন দিকে যাচ্ছে, দুটোই তুমি পাচ্ছ। সো যেহেতু এখান থেকে প্রচুর ম্যাথস আছে, আমি এই 2টা তোমাদেরকে আগে পড়াবো, এই 2টা পড়ানোর পর দেন বাকি 3টা আমি তোমাদের সাথে ডিসকাশন অবশ্যই করব। যেহেতু এইখানে প্রচুর ম্যাথস আছে এই জন্য এই 2টা আমি আগে তোমাদের সাথে ডিসকাশন করব এখনই। আচ্ছা, তাহলে আমরা লব্ধি নির্ণয়ের প্রথম যে পদ্ধতিটা আমরা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে সামান্তরিক বিধি। হোয়াট ইজ সামান্তরিক বিধি? আগে তোমাকে এটা জানতে হবে সামান্তরিক বিধিটা কি, প্যারালেলোগ্রাম থিওরি। সামান্তরিক বিধিতে আমরা আসলে লব্ধি বের করতে চাচ্ছি। তো এখানে যেটা বলা হয় যে দুটি ভেক্টর যদি কোনো সামান্তরিকের
দুটি সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি ক্রিয়া করবে ওই সামান্তরিকের কর্ণ বরাবর। এটাই কিন্তু এখানকার মেইন যে কনসেপ্টটা, সেটা কিন্তু এটাই বলা আছে এখানটায়। তো আমরা ফার্স্ট অফ অল একটা সামান্তরিক আগে ড্র করে ফেলি। ধরো এটা হচ্ছে ও এ বি সি সামান্তরিক। তো এখানে আমরা দুটো ভেক্টরকে প্লেস করলাম, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। সো লব্ধিটা যাবে হলো এদের কর্ণ বরাবর। এই হচ্ছে তোমার লব্ধি। আর এখানে আমরা একটা কোণ ধরে নিই, যেটাকে আমরা বলি হচ্ছে লব্ধি কোণ। তাহলে তোমার হাতে দুটো ভেক্টর আছে, একটা হলো পি, একটা হলো কিউ, এবং এরা ও এ বিসি সামান্তরিকের ও এ এবং ওসি বাহু বরাবর ক্রিয়া করছে, যাদেরকে আমরা বলি সন্নিহিত বাহু, এবং মাঝখানে অ্যাঙ্গেল আছে যেটা, সেটা হচ্ছে আলফা। সো এখানে লব্ধিটা কর্ণ বরাবর আর নিয়েছি আমরা, এবং লব্ধি কোণ যেটা, সেটা পি, এই যে ও এ বাহুটা, এটার সাথে আমরা ধরেছি থেটা কোণে রয়েছে। সিমিলারলি আমরা এখানেও কিন্তু থেটা ধরতে পারি, সেটা ডিপেন্ড করবে। সো এবার আমরা দেখব এই যে আর এর মানটা কত এবং এই থেটার মানটা কত। এটাই হচ্ছে আমাদের আজকের জ্ঞাতব্য বিষয়, যে আমরা বের করতে চাচ্ছি যে আমাদের লব্ধির মানটা কত আর এবং এই থেটাটা কত। এইটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। সো তোমাকে ক্লিয়ার থাকতে হবে যে তুমি কি করতে চলেছো বা এখান থেকে কি আসতে পারে সেটা। তো ফাইন। তো এখান থেকে আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা একটা লম্ব টেনে নিচ্ছি ও এ বাহুর বর্ধিতাংশের উপরে। এই যে লম্বটা টানলাম, এটাকে আমরা ডি দিলাম। সো এই আলফা এবং এই আলফা দেখো, এরা কিন্তু অনুরূপ কোণ তৈরি হয়ে গেল। তো তাহলে তুমি যদি বলো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আসে, সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে পিথাগোরাস নিশ্চয়ই আমরা জানি এ বি স্কোয়ার ইকুয়ালস টু কি লেখা যায়, এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি, পাশে সাইড নোট দিতে পারো। আচ্ছা, আবার যদি আমরা এখানে সাইন আলফা অ্যাপ্লাই করি, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তার মানে তোমার বিডি বাই এ বি। সো তুমি পাচ্ছ বিডি ইকুয়ালস টু এ বি সাইন আলফা। আচ্ছা, আমি যদি কস ডেরিভ করে রাখি, কস কত আসে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। সো এখানে তুমি পাচ্ছ ভূমি এডি ইকুয়ালস টু এ বি কস আলফা। এই ব্যাপারগুলো আমরা এখান থেকে বের করে রাখলাম। কেন রাখলাম এখনই তুমি দেখতে পারবে। আমি ফার্স্ট থেকে বলেছি তুমি কি করতে চলেছো এটা তোমাকে জানতে হবে। তুমি সামান্তরিক বিধি বা উপপাদ্য থেকে লব্ধির মান এবং লব্ধির প্রপার একটা দিক বের করতে চাচ্ছ। সো সেই কাজের জন্য এই জিনিসগুলো আগে আমি বের করে রাখলাম। এবার আমাদের যে লব্ধি যেটা দেখায়, আমরা যদি এখানে লিখি সমকোণী ত্রিভুজ ও বি ডি হতে, ও বি ডি খেয়াল করো, ও বি ডি হতে পিথাগোরাস অনুযায়ী কি লেখা যায়, ও বি স্কোয়ার ইকুয়ালস টু ওডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার বা বিডি স্কোয়ার, তুমি যেটাই লেখো। তুমি ওখানে বিডি লিখেছো, তাহলে এখানে বিডি লিখতে পারো। এখন ওডি মানে আবার কি, ওডি মানে হচ্ছে ও এ প্লাস এডি, তার হোল স্কোয়ার বসাই দিব, বিডি স্কোয়ার। এবার হোল স্কোয়ারের সূত্রটা ভাঙাও, ও এ স্কোয়ার প্লাস হচ্ছে এডি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এডি প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। তো এবার আমরা একটু সাজায় যদি লিখি, ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এডি প্লাস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন দেখো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মানে একটা মিনিং আছে, সেটা মানে কিন্তু এবি স্কোয়ার। তার মানে কি দিতে পারি, ও এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এডি। এডি মানে আবার কি দেখো, এবি কস আলফা, বসাই দিলাম। ফাইন, এই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। স্ট্রাকচার তৈরি হয়ে গেছে এবং সমস্ত ক্যালকুলেশন আমি কিন্তু ডিটেল তোমাকে দেখাচ্ছি। আমি সবসময় সেটা করি, আমি প্রপার এভিডেন্স ছাড়া, ফুল ডিটেল ছাড়া কোনো শুধু সূত্রের কথা আমি কখনোই বলি না। শুধু সূত্র যারা মুখস্থ করতে চায়, যারা চিন্তা করে যে আমি পরীক্ষার আগের রাত্রে শুধু সূত্রগুলোই যদি দেখে যাই, আমি হয়তো পরীক্ষার খাতায় গিয়ে ভালোভাবে লিখে আসতে পারবো, ম্যাথ সলভ করে আসতে পারবো, দেখো ব্যাপারটা আসলে কখনোই সেমনটা হয় না। তোমার যেটা করতে হবে, তোমার হচ্ছে একটা সূত্র কি করে এস্টাবলিশড হয়, একটা সূত্রের অরিজিনটা কি, সূত্রটা কিভাবে এসেছে, প্রত্যেকটা জিনিস পাই টু পাই তোমাকে কিন্তু জানতে হবে। ইঞ্চ বাই ইঞ্চ তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে সূত্রগুলো কিভাবে ডেভেলপ হয়েছে। কারণ এখন কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। ডিরেক্ট সূত্রের প্রশ্নের বদলে এখন কিন্তু মাঝে মাঝে প্রমাণের ভেতরের কোনো লাইন থেকে অঙ্ক সেট করা হয়। সো তুমি কিন্তু ওই ক্ষেত্রে ফেল করে যেতে পারো যদি তুমি অনলি শুধুমাত্র সূত্র মুখস্থ করে যাও। কারণ এখন ডিরেক্ট সূত্রের বদলে
প্রমাণের ভেতর থেকে কোনো একটা লাইনের উপর অঙ্ক সেট করে বা প্রমাণের ভেতর থেকে কোনো একটা লাইনের উপর এমসিকিউ দিতে পারে। সো এই জন্য ডেফিনেটলি তোমার কিন্তু ফুল প্রমাণ, ফুল ডেরিভেশনটা অবশ্যই তোমাকে জানতে হবে, দেখতে হবে, শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তাহলে এই প্রমাণের ভেতরের মধ্য থেকেও কোশ্চেন্সগুলো যদি আসে তুমি অ্যান্সার করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার বেসিকটা কিন্তু ক্লিয়ার হবে। এটাই সবচেয়ে জরুরি, তোমার বেসিক ক্লিয়ার হবে। খালি সূত্র মুখস্থ করে যদি অঙ্ক অ্যাটেম্প্ট করো তাহলে তোমার বেসিকটা কিন্তু ক্লিয়ার হলো না। ফুল প্রমাণ দেখে ডেরিভেশনটা সুন্দরভাবে দেখো, সূত্রটা কিভাবে এস্টাবলিশড হয়েছে, বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার করো, দেন তুমি অঙ্ক নিয়ে বসো। এটা তোমার জন্য ফ্রুটফুল হবে। সূত্র তো অবশ্যই আমরা মুখস্থ রাখবো, কিন্তু তার আগে আমাদের অবশ্যই এই সূত্রটা কিভাবে তৈরি হলো এটা মাস্ট বি তোমাকে জানতে হবে, শিখতে হবে এবং বুঝে নিতে হবে। সেখানে আমরা প্যারালেলোগ্রাম থিওরি নিয়ে কাজ করছি এবং সেই থিওরিটা কিভাবে তৈরি হয়েছে সেটা কিন্তু আমি তোমাকে এখানে দেখাচ্ছি। সো এবার এখানে তুমি মানটা বসাও। ও বি স্কোয়ারের জায়গায় এখানে আমরা সিম্পলি লিখবো আর স্কোয়ার ইকুয়ালস টু, এই যে দেখো ও এ বরাবর পি ছিল আর এ বি, এই ওসি এবং এ বি দুটা বাহু হচ্ছে প্যারালাল। সো ওসি বাহুতে যদি কিউ থাকে তাহলে এখানেও কিউ দেওয়া যাচ্ছে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এবং এইটাই হচ্ছে সেই সূত্রটা যেটাকে আমরা বলি লব্ধির মানের সূত্র। লব্ধির মানের সূত্র, এটার উপর একটা রুট দিয়ে দিচ্ছি। ফাইন। তো এখন থেকে যতদিন তুমি পড়াশোনা করবা, যতদিন সারা জীবন তুমি মনে রাখবা যে কোনো পয়েন্টে যদি দুটো ভেক্টর ক্রিয়া করে অ্যাকর্ডিং টু প্যারালেলোগ্রাম থিওরি বা সামান্তরিক বিধি অনুযায়ী দুটো ভেক্টরের লব্ধির ফর্মুলা হচ্ছে এইটা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এখন তুমি বলতে পারো যে দুটোর বেশি থাকলে কি করবো, রাইট? দুটোর বেশি যদি ভেক্টর ক্রিয়া করে সেটার জন্য কমপ্লিটলি আলাদা একটা থিওরি আছে, ওটা আমি সামনে ডিসকাশন করব। আপাতত দুটো ভেক্টরের সামান্তরিক বিধি থেকে লব্ধির মানের সূত্রটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। ওকে, আর আরেকটা বিষয় যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে এই যে আমি বলে আসছিলাম এখানে যে আমাকে থেটা বের করতে হবে। থেটা মানে লব্ধির দিক, লব্ধির দিক নির্ণয়, মানে আসলে আমরা থেটা নির্ণয় করতে চাচ্ছি। তো থেটা নির্ণয়ের জন্য তোমার এই যে ত্রিভুজটা ও বি ডি, এই যে ওবিডি ত্রিভুজ যেটা রয়েছে, এই ওবিডি ত্রিভুজে তুমি যদি ট্যান থেটা অ্যাপ্লাই করো কি পাচ্ছ? দেখো ও বি ডি, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লিখে ফেলি বিডি বাই ওডি। তাহলে বিডি বাই ওডির জায়গায় ও এ প্লাস এডি লেখা যাচ্ছে, ও এ প্লাস এডি। এবার তুমি এখানে সিম্পলি মানগুলো একটু বসিয়ে দাও। দেখো বিডির মান আমরা আগেই বের করছিলাম, এবার তো বুঝেছো যে কেন আমরা মানগুলো বের করে রাখছিলাম। ও এ প্লাস হচ্ছে এটা এ বি কস আলফা। এবার আমরা প্রপারলি যদি ভ্যালুগুলো বসাই দিই তাহলে কি আসতেছে? অতএব ট্যান থেটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। সো এইখান থেকে থেটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, এই রাশিটা দিয়ে আমরা কিন্তু অ্যাঙ্গেল বের করে নিতে পারতেছি। তাহলে সামান্তরিক বিধির সাহায্যে আমরা এক্স্যাক্টলি দুইটা ভেক্টরের মধ্যে তাদের লব্ধির মান এবং লব্ধির দিক খুব সুন্দরভাবে আমরা এখান থেকে বের করা শিখে গেলাম। আমরা ফুললি থিওরিটা দেখলাম যে কিভাবে তৈরি হয় এবং এখান থেকে কি কি সূত্র প্রডিউসড হইল সেটা কিন্তু আমরা জানতে পারলাম। সো এই সামান্তরিক বিধি বা সামান্তরিক এই উপপাদ্য এত কিছু না মনে রেখে যদি তুমি অ্যাটলিস্ট এতটুকু মনে রাখতে পারো, যেমন আমি তোমাকে দেখাই দিচ্ছি, কোন স্থানে দুটো ভেক্টর আছে, একটা পি একটা কিউ, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাদের লব্ধিটা অবশ্যই তাদের যে মাঝামাঝি যে অঞ্চল, এই অঞ্চলের কোনো একটা জায়গা দিয়ে কিন্তু যাবে। সো এরকম যদি হয়, তুমি স্রেফ এতটুকু যদি মনে রাখতে পারো যে এরকম একটা ছবি এঁকে, তাহলে লব্ধির মান কত? পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস আলফা, এটার উপরে একটা রুট। আর যদি ট্যান থেটা দিয়ে করো, লব্ধির মান বের করো, লব্ধির মান, তাহলে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। ফাইন, এতটুকু দেখো তুমি অ্যাটলিস্ট মনে রাখতে পারো কিনা। তোমার এত থিওরিজ এত কিছু মনে না রেখে যদি তুমি অ্যাটলিস্ট এইটুকু মনে রাখতে পারো, দ্যাটস এনাফ। আচ্ছা, আর যদি এইখানে ছবিটা সামান্য একটু আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করতে পারি, যেমন ধরো এটা পি, এটা হচ্ছে কিউ, মাঝখানে আলফা, লব্ধিটা দিয়ে দিলাম। তো একবার আমি থেটাটা ধরেছি এইখানটা, তো এই জায়গায় ওয়ান অ্যান্ড অনলি চেঞ্জ হচ্ছে, তুমি দেখো এখানে যেভাবে তুমি লিখেছিলে ফরম্যাটটা ফুললি চেঞ্জ করে দাও, উপরে পি সাইন আলফা চলে আসবে নিচে। ফাইন, এইখান থেকে কিন্তু আমরা এবার থেটা বের করতে পারবো। সো একই ব্যাপার,
তুমি ছোট্ট একটা ট্রিক্স মনে রাখতে পারো, দ্যাটস যে তোমার থেটাটা যে বাহুর সাথে থাকে, থেটাটা যে ভেক্টরের সাথে থাকে, আগেরবার পির সাথে ছিল, দেখো পি কিন্তু সিঙ্গেল আছে। এইবার থেটা কার সাথে ধরেছো? কিউ এর সাথে, তাহলে দেখো কিউ সিঙ্গেল আছে। সেইভাবে তুমি ট্রিক্স আকারে এটা মনে রাখতে পারো। তো এই হচ্ছে সামান্তরিক বিধি অনুযায়ী দুটো ভেক্টরের লব্ধির মান বের করার উপায় এবং দিক বের করার উপায়। আমরা প্রপারলি থিওরিটা বুঝতে পেরেছি অবশ্যই। এবার আমরা এখান থেকে কিছু ম্যাথস প্র্যাকটিস করব, যাতে করে এই থিওরিটা আমাদের ফুললি ক্লিয়ার হয়। এই থিওরির উপর প্রচুর ম্যাথস, প্রচুর অ্যাপ্লিকেশনস আছে। আমি ধীরে ধীরে সমস্ত বিষয় সম্পর্কে ডিসকাশন করব অবশ্যই। তবে আপাতত সামান্তরিক বিধির যে বেসিক কিছু প্রবলেমস আছে, যেগুলো নিয়ে আমি তোমাদের সাথে এখন ডিসকাশন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ আমি অলরেডি বোর্ডে তোমাদের জন্য এই সামান্তরিক বিধির একদম বেসিক কিছু প্রবলেমস আমি অলরেডি লিখেছি। যেমন তুমি যদি প্রথম কোশ্চেনটার দিকে তাকাও, এখানে বলেছে যে সমমানের দুটি ভেক্টরের লব্ধি তাদের যে কোনো একটির সমান। সমমানের দুটি ভেক্টর, তাদের লব্ধি যে কোনো একটির সমান, তার মানে আসলে তিনটা ভেক্টরই সমান। তাদের মধ্যবর্তী কোণ কত? ফাইন। তাহলে আমরা যেটা জানি যে r ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখন তুমি বলছো যে সমমানের দুইটা ভেক্টরের লব্ধি তাদের যে কোনো একটি সমান, তার মানে সবাই সমান। সো এখানে আমরা যে কাজটা করতে পারি, এভাবে স্কোয়ার করে নিতে পারি। আগে মধ্যবর্তী কোণ চেয়েছে আমাদেরকে, কোশ্চেন আগে ভালো করে পড়তে হবে। আমাদের মেইন সমস্যা হচ্ছে আমরা কোশ্চেন্স পড়ি না। আমরা স্টুডেন্টরা যখন কোশ্চেন পাই, আমরা ঠিকমতো কোশ্চেন্স পড়িই না। আমরা প্রশ্নের দুইটা একটা ওয়ার্ড পড়ে আমরা মনে করি না এটা মনে হয় আমরা পারবো না, এখানে কি সূত্র আসবে আমরা বুঝতেছি না। দেখো, কোশ্চেনটা আগে তোমাকে ভালোভাবে পড়তে হবে। কোশ্চেনটা যখনই তুমি ভালোভাবে পড়বা, তাহলে এই কোশ্চেনের মধ্যে যে কি কি ডাটা আছে এগুলো তোমার চোখে আসবে, তুমি দেখতে পারবে, এবং এই ডাটাগুলো অ্যানালাইসিস করলে অবশ্যই তোমার কোন সূত্রে ফেলতে হবে এটা তোমার মাথার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি সিঙ্ক হইতে থাকবে, অটোমেটিক্যালি হইতে থাকবে। সিমিলারলি যখন তুমি পরীক্ষার হলে যাবা, পুরো প্রশ্নটা, ফুল প্রশ্নপত্রটা আগে তুমি কিন্তু A to Z আগে দেখে নিবা, যে কোনগুলা তুমি ইজিলি এবং কোনগুলা তুমি মানে সবচেয়ে দ্রুত সলিউশন করতে পারো। সো ওই কোশ্চেনগুলো তোমাকে আগে অ্যাটেম্প্ট করতে হবে। পরীক্ষার হলে এটা ভাবলে হবে না যে তোমাকে একদম 1 নম্বর 2 নম্বর সিরিয়ালে লিখতে হবে, নট দ্যাট। পুরো প্রশ্নটা পড়ো, যে প্রশ্নটা তোমার কাছে সহজ মনে হয়, কারণ পরীক্ষার হলে তুমি যাচ্ছ মার্ক গেইন করতে, এখানে অন্য কিছুর জন্য তুমি যাচ্ছ না, মার্ক উঠাতে যাচ্ছ। এখানে তোমার যে পারঙ্গমতা দেখাইতে তুমি যাও নাই, মার্ক গেইন করতে তুমি গেছো। সো 1 2 3 সিরিয়াল ওয়াইজ লিখতে হবে, ব্যাপারটা মোটেই এমন না। তুমি যে কোশ্চেনটা সহজ লাগবে, যেটা ইজিলি তুমি সলিউশন করতে পারবা, দ্রুত করে ফেলতে পারবো, ওইটা তুমি আগে করবা। সেখানেও তাই, যখন আমরা কোনো একটা ম্যাথস পাবো, আগে আমরা ওটা ডিপলি পড়ার চেষ্টা করব। পড়লে ওর ভেতরে যে ডাটা আছে সেগুলো আমরা দেখে ফেলতে পারবো, এবং ডাটাগুলো অ্যানালাইসিস করলে অটোমেটিক্যালি আমাদের ব্রেনে সিঙ্ক হইতে থাকবে যে কোন সূত্র এখানে হইতে পারে। বিষয়টা এমন। সো এখানে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি ভেক্টরের লব্ধি তাদের যে কোনো একটি, মানে লব্ধির মান নিয়ে কথাবার্তা বলা হয়েছে। সো 2 3 বার পড়লেই কিন্তু আমরা বুঝতে পেরে যাই যে এই সূত্রে এটাকে তোমাকে ফেলতে হবে। সো প্রত্যেকটা সমান ধরে নিচ্ছি আমরা, x স্কোয়ার প্লাস x স্কোয়ার 2x স্কোয়ার cos আলফা। ওকে, এবার তাহলে এখানে x স্কোয়ার 2x স্কোয়ার কমন নাও, 1 প্লাস cos আলফা হয়ে গেল। তো এইখানে হাফ 1 প্লাস cos আলফা। ওকে, তো হাফ মাইনাস 1 ইকুয়ালস টু cos আলফা। অর্থাৎ আলফা ইকুয়ালস টু cos ইনভার্স হাফ, হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, হুইচ ইজ 120 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে প্রথম কোশ্চেনের আনসার। দেন বলতেছে দেখো, দেখাও যে সমমানের দুটি ভেক্টরের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। যেমনটা আমি বলছিলাম, তুমি যদি কোশ্চেনটা 2 একবার পড়ো, আগের কোশ্চেনটাই কিন্তু লব্ধি ছিল, কিন্তু লব্ধির মান নিয়ে কথাবার্তা ছিল। কিন্তু এবারে যে প্রশ্নটা, এখানে কিন্তু লব্ধির দিকের একটা ব্যাপার স্যাপার বলেছে। সো এখানে তোমাকে বলতে চাচ্ছে যে এরকম যদি দুটো ভেক্টর থাকে পি কিউ, এখানে আলফা, এইখান থেকে লব্ধিটা বের হলো, এটা যদি থেটা হয়, তোমাকে বলেছে শো দ্যাট থেটা ইকুয়ালস টু আলফা ডিভাইডেড বাই 2। এটা তোমাকে দেখাইতে বলেছে। সো কিভাবে দেখাবো? কারণ আমরা জানি যে ট্যান থেটা মানে কি, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। সো এখানে যেহেতু দুইটা ভেক্টরই সমান, সো আমরা যে কাজটা করতে পারি, আমরা সবাইকে ধরো আমরা কিউ ধরতে পারি, ধরলাম কিউ সবাইকে, যেহেতু দুইটাই সমান, তাহলে কেটে যাচ্ছে সাইন আলফা 1 প্লাস কস আলফা। এবার আমাদের ত্রিকোণমিতিতে এই সূত্র আছে, সাইন আলফার জায়গায় আমরা লিখব 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। ফিজিক্স এবং ম্যাথমেটিক্স হচ্ছে ভাই ভাই,
ম্যাথমেটিক্সের বহুত সূত্র আমাদের ফিজিক্সের মধ্যে কাজে লাগে। সো এটা দেখা যাচ্ছে ম্যাথমেটিক্সের টিচাররা হয়তো বা পরে পড়াবেন, সো যেহেতু আমাদের এখানে লাগে এই জন্য কিছু কিছু সূত্র আমরা এখানে আলোচনা করে দিই আগে থেকে। যেমন এটা একটা সূত্র, সাইন আলফা মানে 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2, আবার এটা মানে হচ্ছে 2 cos স্কোয়ার আলফা বাই 2। এটা কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলা, যখন তুমি হায়ার ম্যাথে ত্রিকোণমিতি করবা তখন তুমি ডেফিনেটলি দেখতে পারবা এখানে আসতেছে কাটাকাটি করে tan আলফা বাই 2, ডান পাশে ছিল tan থিটা। অতএব আমরা কিন্তু দেখাইতে পারলাম থিটা ইকুয়ালস টু আলফা বাই 2। এই কোশ্চেনটা প্রত্যেকটা বইতেই আছে, বাংলাদেশের যত বই আছে এই দুইটা কোশ্চেন প্রত্যেকটা বইয়ের মধ্যেই কিন্তু তুমি পাবা, এবং তোমাদের বই থেকেই তো আমি কোশ্চেন্সগুলো নেই, তাই না? কোশ্চেন্সগুলো আমি টাইপসগুলো যখন করাই, এই যে প্রত্যেকটা টাইপসের ম্যাথস যখন করাই, আমি অবশ্যই বই থেকেই সেগুলো পিক করি যে বইতে এই টাইপসের কি কি প্রবলেম আছে। দেন 3 নম্বর আরেকটা কোশ্চেন দেখো, এটা ঢাবির কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি আসছিল। দুইটা বলের লব্ধির মান 40, ক্ষুদ্র বলটি হচ্ছে 30, এবং এটা নাকি লব্ধির লম্ব বরাবর ক্রিয়া করতেছে, তাহলে বৃহৎ বলটা কত? তো আমি যেমনটা বলছিলাম যে আমরা যদি ঠিকমতো প্রশ্ন পড়ি, ঠিকমতো প্রশ্নটা যদি 2-3 বার আমি পড়ি, একবার না হলেও 2-3 বার আমরা যদি পড়ি, কোশ্চেনের ভেতরে কি ডাটা আছে সেটা কিন্তু আমি পেয়ে যাব। সো কোশ্চেনের ভিতরে যখনই ডাটা আমি পেয়ে যাবো, আমার মাথার মধ্যে অটোমেটিক্যালি সিঙ্ক হইতে থাকবে যে কোন সূত্রে আমি যাব। ডাটাগুলো যদি আমি ফাইন্ড আউট করতে পারি, রাইট? আগে সূত্র তারপরে ডাটা বসাবো, বিষয়টা কিন্তু এমন না। আগে আমাকে দেখতে হবে কোশ্চেনে কি আছে, কোশ্চেনে কি ডাটা আছে। এবার ডাটা ওয়াইজ কোন সূত্রে পড়তে পারে, তখন তুমি ম্যাচ করে ওই দুটাকে তুমি একত্রে তোমার মাথার মধ্যে সিঙ্ক হবে। কিন্তু আগে সূত্রের মধ্যে ডাটা বসাবো, বিষয়টা এমন। আগে আমরা ডাটা দেখবো, ডাটা অ্যানালাইসিস করব, সেই ডাটাগুলো অ্যানালাইসিস করে কোন সূত্রে ফেলানো যায় এই প্রসেসে তোমাকে আসতে হবে, তাহলে তুমি প্রত্যেকটা অঙ্কই সলিউশন করতে পারবা। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি হচ্ছে তোমাকে কোশ্চেনটা আগে ভালোভাবে পড়তে হবে। যেমন এখানে কি বলেছে দেখো, লব্ধির মান হচ্ছে 40 এবং ছোট বলটা হচ্ছে 30, তাহলে বড় বলটা কত? জেনারেলি আমরা জানি যে লব্ধি বের হয় কোন দিক থেকে, লব্ধি বের হয় হচ্ছে দুটোর মাঝামাঝি একটা জায়গা থেকে। তো এখানে কিন্তু অলরেডি বলেছে যে তোমার বিষয়টা এমন, এটা হচ্ছে লব্ধি যেটার মান হচ্ছে 40, আর ক্ষুদ্র বলটার সাথে অলরেডি তুমি 90 ডিগ্রি কোণে আছো। এই তাহলে আমরা জানি যে দুটো ভেক্টরের মাঝামাঝি জায়গা দিয়ে লব্ধি যায়, তাহলে এখানে অলরেডি তো 90 আছে, তাহলে লব্ধি যাবে কোথা থেকে? তো ডেফিনেটলি লব্ধি এরকম একটা জায়গায় তোমাকে ধরতে হবে। এইখানটাকে আমরা কিন্তু আলফা ধরে নিতে পারি, আর এটা হচ্ছে আমাদের থিটা 90 ডিগ্রি। সো এই প্রশ্নটার মধ্যে দেখো থিটা, আলফা, লব্ধি সবকিছুই প্রয়োজন হচ্ছে। সো আমরা আগে যে কাজটা করব সেটা হতো tan 90 ডিগ্রি ইকুয়ালস টু কিউ সাইন আলফা কিউ কস আলফা। ওকে, tan 90 মানে ইনফিনিটি হয়, এখানে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। হিসাবে সুবিধার্থে 1/0 লিখতে হয়, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। তো এখান থেকে তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ পি প্লাস কিউ কস আলফা ইকুয়ালস টু 0। অতএব কিউ কস আলফা সমান হচ্ছে মাইনাস পি। 1 নম্বর ইকুয়েশন ধরে রাখো। এবার 1 নম্বর ইকুয়েশন ধরার পর এবার তুমি জানো যে আর ইকুয়ালস টু আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কস আলফা, মানে দুটো ফর্মুলাই কিন্তু আমাদের এখানে কাজে লাগতেছে। কিউ কস আলফা মানে হচ্ছে মাইনাস পি, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2পি স্কোয়ার। সো কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এখানে থাকলো কিন্তু আর স্কোয়ার। সো আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার। তুমি মান বসায় দাও, অতএব কিউ সমান আর স্কোয়ার প্লাস হচ্ছে পি স্কোয়ার। দুটো ভ্যালুই কিন্তু তুমি জানো, এই যে একটা হচ্ছে 30, একটা হচ্ছে 40, তাহলে বসাই দিই। এবং এইটা করতে কিন্তু তোমার কোনো ক্যালকুলেটর লাগে না, কারণ এটার মানে দেখো 1600, 900, 2500, অ্যান্সার কিন্তু আসে 50 নিউটন। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন দেখো, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন এখানে কিন্তু দুইটা জিনিসই কাজে লাগলো, তোমার থিটার সূত্রটাও কাজে লাগলো, আবার লব্ধির সূত্রটাও কিন্তু এখানে প্রয়োজন হলো। এবার আরো গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আমি তোমাদের সাথে ডিসকাশন করি, দ্যাট ইজ লব্ধির সর্বোচ্চ মান, এটা একটা ব্যাপার, আর লব্ধির সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কখন কি হয়? যেমন দেখো, আমরা যেটা জানি যে আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2পি কিউ কস আলফা, এটা আমরা জানি রুট ওভার। সো এখানে পি এবং কিউ দুইটাই কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এই যে আর এর যে ভ্যালু আর লব্ধি, এটা কখন ম্যাক্সিমাইজ হবে? লব্ধিটা ম্যাক্সিমাইজ হবে তার আগে জানতে হবে লব্ধির সাথে কার রিলেশন, আসলে কস আলফা রিলেশন। তাহলে লব্ধিটা যদি ম্যাক্সিমাম হইতে হয়, কস আলফাকেও কেমন হতে হবে? ম্যাক্সিমাম হতে হবে, স্বাভাবিক। লব্ধি ম্যাক্সিমাম হতে গেলে কস আলফাকে ম্যাক্সিমাম হতে হবে।
আর cos আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত 1, cos আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে 1, তার মানে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স 1 করলে কিন্তু সেটা আসে কয় ডিগ্রি 0 ডিগ্রি। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে আমাদের আলফার মানটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কিন্তু আমাদের লব্ধির মানটা ম্যাক্সিমাম হয়। সো এভাবেই কিন্তু তোমাকে বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন খুঁটিনাটি সবকিছু জানতে হবে। আমরা মনে করি আমাদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে অনেকেরই ভুল ধারণা আছে যে পরীক্ষার আগের রাত্রে একটা পার্টিকুলার গাইড বই বা কেউ একজন আমাকে এমসিকিউ সলিউশন করে দেবে, আমি সেইগুলো দেখে পরীক্ষার খাতায় উগলে দেবো, আমার সব কিছু কমন পড়ে যাবে, আমরা সব কিছু ইজিলি পারবো। বিষয়টা আসলে মোটেই এমন না। তোমাকে বইয়ের প্রত্যেকটা খুঁটিনাটি A to Z লাইন বাই লাইন থিওরির মধ্যে মধ্যে যেখানে যা কিছু লেখা আছে সবকিছু ডিটেলস পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। এগুলাই কিন্তু তোমাকে পরীক্ষার হলে যে এমসিকিউর কথা তুমি বলো, এমসিকিউতে ভালো করতে গেলে এগুলাই তোমার দরকার। বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন A to Z খুঁটিনাটি যেখানে যা কিছু আছে সবকিছু তোমাকে ইঞ্চ বাই ইঞ্চ পড়তে হবে, তাহলে না তুমি এমসিকিউতে ভালো করতে পারবে। যেমন এখানে একটা ইনফরমেশন তোমাকে দেওয়া আছে যে এখানে কি বলা হচ্ছে যে cos আলফা সর্বোচ্চ হলে লব্ধির মান সর্বোচ্চ হয়। তাহলে cos আলফার মান সর্বোচ্চ হতে গেলে আলফা হতে হয় 0 ডিগ্রি। তাহলে লব্ধি যদি সর্বোচ্চ হইতে হয় কত ডিগ্রি কোণে থাকতে হবে? এক্স্যাক্টলি 0 ডিগ্রি কোণে থাকতে হবে দুটো ভেক্টর। সো r ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos 0 ডিগ্রি যদি বসাই তাহলে এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, তার মানে এক কথায় a প্লাস বি হোল স্কোয়ারের সেই ফর্মুলা, তার মানে p প্লাস কিউ। তাহলে দুটো ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন তুমি তাদেরকে স্রেফ কি করবা? যোগ করবা। দুইটা ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন তুমি তাদেরকে স্রেফ যোগ দিবা। আর সর্বনিম্ন কখন হবে? এটাও তুমি নিশ্চয়ই বুঝে গেছো। এই যে cos আলফার মিনিমাম মান হচ্ছে -1, তাহলে -1 কখন পাওয়া যায়? যখন আলফা আসে কয় ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টর 0 ডিগ্রি কোণে থাকলে লব্ধির মান সর্বোচ্চ, মানে একই দিকে। আর দুটো ভেক্টর যদি 180 ডিগ্রি কোণে থাকে মানে বিপরীতমুখী অবস্থানে থাকে তাহলে তাদের লব্ধির মান হয় সর্বনিম্ন। এটা তোমাকে জানতে হবে। এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ দুটো এমসিকিউ। 0 ডিগ্রিতে থাকলে লব্ধির মান সর্বোচ্চ, 180 ডিগ্রি কোণে থাকলে লব্ধির মান সর্বনিম্ন। বইয়ের ভেতরে ভেতরে এই যে লাইন্সগুলো রয়েছে না, এইগুলাই কিন্তু তোমাকে আসলে এমসিকিউতে সাহায্য করবে। বইয়ের ভেতরে ভেতরে এই যে ছোট ছোট যে ইনফরমেশনগুলো না, এগুলোই তোমার এমসিকিউতে আসবে। এগুলো গাইড বই পড়ে তুমি মুখস্থ করতে যাও না, এগুলো তুমি বোঝো, বুঝলে এমনিতেই তোমার এমসিকিউতে যে অনুধাবনমূলক জ্ঞানমূলক এমনিতেই তুমি ধরতে পারবা। এই যে বুঝে নাও বিষয়গুলো, যে 0 ডিগ্রিতে থাকলে লব্ধির মানটা সর্বোচ্চ, 180 ডিগ্রিতে থাকলে লব্ধির মানটা সর্বনিম্ন। লজিক্যাল ওয়েতে তোমাকে থিঙ্কিং করতে হবে। অথবা r ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180 ডিগ্রি। সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq চলে আসলো সেই a মাইনাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা। অতএব r এটা মিনিমাম বলবো, p ডিফারেন্স কিউ। p ডিফারেন্স কিউ মানে যদি p বড় হয় p থেকে q বাদ দিব, q বড় হইলে p থেকে q থেকে p বাদ দিব। আমাদেরকে লজিক্যাল ওয়েতে থিঙ্কিং করতে হবে। আমরা অনেকেই মনে করি যে ফিজিক্সে আমরা কিছু কিছু এমসিকিউ 100 200 300 এমসিকিউ মুখস্থ করে আমরা হলে চলে যাব, বা 100 200 300 এমসিকিউ কেউ আমাকে সলভ করাই দিবে, আমি দেখে হলে চলে যাব, সব কমন চলে আসবে। বিষয়টা এমন মোটেই না। তোমাকে লজিক্যাল ওয়েতে থিঙ্কিং করতে হবে। তোমাকে তোমার বইয়ের যে বেসিকগুলো আছে, প্রত্যেকটা লাইন্স যেগুলো আছে, ছোট ছোট যে ইনফরমেশনগুলো আছে, এগুলো ভালোভাবে আয়ত্তে রাখতে হবে, এগুলো ভালোভাবে বুঝে পড়তে হবে। তাহলে পরীক্ষার হলে এমনিতেই তুমি এমসিকিউ বলো সিকিউ বলো সবকিছুই তুমি সলিউশন করতে পারবা। এখানে মুখস্থ করার কোনো ইস্যু নাই ফিজিক্সে। মুখস্থ করে তুমি ফিজিক্সে ভালো রেজাল্ট করতে পারবে না, তোমাকে অ্যাবসোলুটলি বুঝে নিতে হবে, বুঝে জিনিসগুলো আয়ত্তে রাখতে হবে, তাহলে তুমি পরীক্ষার খাতায় সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো। এখানে তুমি এটা এমন ভাবলে চলবে না যে মুখস্থ করে 2 300 400 অবজেক্টিভ মুখস্থ করে আমি হলে চলে যাবো আর সব বাদবে, কখনোই এমনটা হবে না। সো লজিক্যাল ওয়েতে থিঙ্কিং করো, লজিক্যাল ওয়েতে চিন্তা করো, বেসিকটা ক্লিয়ার রাখো, তাহলে পরীক্ষার হলে সিকিউ অ্যাজ ওয়েল অ্যাজ এমসিকিউ সবই তুমি সলিউশন করে আসতে পারবা ঠিক মতো। সো এখানে আমরা যে ইনফরমেশনটা পেলাম সেটা হচ্ছে আমাদের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে দুটো ভেক্টরের লব্ধির মানটা সর্বোচ্চ হয় কখন? যখন সেখানে বলা থাকে সিম্পলি পি প্লাস কিউ। আর সর্বনিম্ন হয় কখন? সিম্পলি পি মাইনাস কিউ। এই তো। আচ্ছা, এবার যদি তোমাকে কখনো বলা হয় যে দুটো ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান দেওয়া আছে হচ্ছে 14 আর সর্বনিম্ন মান দেওয়া আছে হচ্ছে 2, সাপোজ এটা দেওয়া আছে একটা কোশ্চেনের মধ্যে, এটা ধরো একটা প্রবলেম।
দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে 14 আর লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে 2। তাহলে এদের যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরটা আসলে কত কত? তাহলে তুমি জানো যে আর ম্যাক্স মানে কি আসলে পি প্লাস কিউ, সেটা হচ্ছে 14, পি প্লাস কিউ 14 আর পি মাইনাস কিউ মিনিমাম যেটা আর মিনিমাম দেওয়া আছে কত 2। তাহলে এবার তুমি এখান থেকে দেখো সিম্পলি ক্যালকুলেশন করতে পারছো, 2p মানে হচ্ছে 16, তাহলে p মানে হচ্ছে 8 হয়ে গেল, অ্যাজ ওয়েল অ্যাজ q মানে কিন্তু তাহলে কত চলে আসবে? তুমি যদি এখানে p এর মান 8 হয় তাহলে q এর মান কত হবে? 6। সো এইভাবে এই কোশ্চেনটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন, যে এরকমটা দেওয়া ছিল যে লব্ধির সর্বোচ্চ মান এত আর সর্বনিম্ন মান এত, সো এদের লব্ধি কত কত, এটা একটা কোশ্চেন। আরেকটা জিনিস হতে পারে, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি, এই যে দেখো দুটো ভেক্টর আছে এরকম দেওয়া, সাপোজ 8 আর 6, হ্যাঁ, নিচের কোনটি তাদের লব্ধি হতে পারে না? তো যোগ করলে কত হয়েছিল? 14, বিয়োগ করলে কত হয়েছিল? 2, এদের মাঝামাঝি ধরো 10, আর একটা আমি দিলাম হচ্ছে 40। তাহলে তুমি নিজে বুঝে বলো, এটাও কিন্তু একটা কোশ্চেন, যে যোগ করলে আসে 14, বিয়োগ করলে আসে 2, তাহলে 2 থেকে 14 এর মধ্যে যা কিছুই কিন্তু তাদের লব্ধি হতে পারে, মিনিমাম 2 আর ম্যাক্সিমাম হচ্ছে 14, এর মধ্যে যা কিছু তাদের লব্ধি হতে পারে। তাহলে 2 এর পরে 3 হইতে পারে, 4 হতে পারে, 5, 10, একদম 14 পর্যন্ত। এবং এটা অ্যাবসলিউটলি ডিপেন্ড করে হচ্ছে আলফার উপরে, আলফাটা কত আছে। আলফা চেঞ্জ করালেই নতুন লব্ধি হবে। দুটো ভেক্টরের অসংখ্য লব্ধি হতে পারে, তার মধ্যে এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম। ম্যাক্সিমাম হয় 0 ডিগ্রিতে, মিনিমাম হয় 180 ডিগ্রিতে। এবং 0 থেকে 180-র মধ্যে যে অ্যাঙ্গেলই তুমি নাও না কেন, প্রতিবারে নতুন নতুন লব্ধি কিন্তু জেনারেট করতে পারবা। কিন্তু একটা আছে দেখো 40, যেটা কিনা এই রেঞ্জের টোটালি বাইরে। এই জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এটাও একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ, এটাও কিন্তু একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ। সো এই এমসিকিউ গুলার প্রতি কিন্তু তোমাকে নজর রাখতে হবে। তুমি যখনই কোনো থিওরি শিখবা, কোনো টপিক শিখবা, এই টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারে ইউনিভার্সিটিতে, বোর্ডে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, সিকে রুয়েটে, বুয়েটে কী কী কোয়েশ্চেন্স এসেছে, এটা কিন্তু তোমার নিজের অ্যাজ এ স্টুডেন্ট তোমার কিন্তু একটা নৈতিক দায়িত্ব এগুলো সলভ করা। টিচার তোমাকে অবশ্যই সলভ করে দেবে, যেমনটা আমি দেই, এটা আমার একটা রেসপন্সিবিলিটি। কিন্তু একজন স্টুডেন্ট হিসেবে তোমারও রেসপন্সিবিলিটি আছে বাসায় গিয়ে নিজে হাতে, নিজে খুঁজে খুঁজে, স্যার তোমাকে 5টা কোয়েশ্চেন পড়িয়েছে, তুমি আরও 5টা কোয়েশ্চেন বেসিস সলিউশন করবা। এটা কিন্তু তোমার অ্যাজ এ স্টুডেন্ট তোমার কিন্তু একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সো আমরা শুধু আরেকজন কি দায়িত্ব পালন করলো সেটা খুঁজে বেড়াই, কিন্তু আমাদের নিজেদেরও যে রেসপন্সিবিলিটি আছে অ্যাজ এ স্টুডেন্ট সেটা কিন্তু আমরা দেখি না। সো ওইটা আগে পালন করো, দেখো প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক তোমার ভালো প্রিপারেশন হবে, এবং আফটার অল তুমি এক্সামে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট কিন্তু নিয়ে আসতে পারবা। সো আজকে আমি ভেক্টরের সামান্তরিক বিধি নিয়ে ফুল তোমাদের সাথে ডিসকাশন করলাম, এবং সামান্তরিক বিধির আরও অনেক অ্যাপ্লিকেশনস আছে, অনেক ম্যাথস আছে সামনে। আজকে আমি শুধুমাত্র কিছু বেসিক ম্যাথস নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করেছি। নেক্সট ভিডিও লেকচারে ভেক্টর বিভাজন বা বিশ্লেষণ, উপাংশ নির্ণয়, এগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।